গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার সূত্রসমূহের কিছু প্রাথমিক আলাপ আলোচনা করছিলাম। আজকে আমরা আবার গত ক্লাসে আমরা যে পর্যন্ত করছিলাম আজকে আমরা সেখান থেকে একটু শুরু করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি আমরা ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমন হবে সেটা আমরা দেখি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ নেয় না, সিস্টেম তাপ দেয় না, সেই প্রক্রিয়াকে আমরা বলি কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সিস্টেমটা তাপ নিবেও না, সিস্টেমটা তাপ দিবেও না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার রাখি, নিচের এই অংশটা অন্তরকের দ্বারা তৈরি। সমষ্ণ প্রক্রিয়া এটা ছিল পরিবাহী দ্বারা তৈরি। সমষ্ণ প্রক্রিয়া এইরকম ছিল, তার মানে এটা পরিবাহী দ্বারা তৈরি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা এরকম থাকে, তার মানে এটা অন্তরক বা অপরিবাহী পদার্থের তৈরি। যদি কখনো বলে যে অপরিবাহী দ্বারা তৈরি, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি বলে পরিবাহী দ্বারা তৈরি, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর একটা নাম হচ্ছে দ্রুত প্রক্রিয়া। আমাদের এই টার্মগুলো একটু খেয়াল রাখা লাগবে। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই সিস্টেমে অর্থাৎ এই ভিতরে তুমি বাইরে থেকে তাপ দিতেও পারবে না, ভিতর থেকে তাপ বাইরেও আসবে না। অর্থাৎ সিস্টেম তাপ নিবেও না, সিস্টেম তাপ দিবেও না। তার মানে আমার সরবরাহকৃত যে তাপের পরিমাণ সেটা কত? আমার ডিকিউ ইকুয়াল 0। তাহলে আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে যদি আমি বসিয়ে দিই, 0 ইকুয়াল আসে হলো আমার ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা পাইলাম 0 ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ, অথবা আমরা লিখতে পারি ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ। এখান থেকে যে জিনিসটা দেখার বিষয়, যদি ডিডব্লিউ ধনাত্মক হয়, ডিইউ ঋণাত্মক। ডিইউ ধনাত্মক হলে ডিডব্লিউ ঋণাত্মক। আমরা এটা এখন একটু বোঝার চেষ্টা করব। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই সিলিন্ডারের ভিতর কিছু গ্যাসীয় অণু আছে। এই সিস্টেমের ভিতর বাইরে থেকে তাপ দেওয়া যাবে না, ভিতরে থেকে তাপটা বাইরে যাবেও না। তাহলে এখন দেখো যে যদি পিস্টনটা উপরে উঠতে হয়, তাহলে কি করতে হবে? পিস্টনটা যদি উপরে উঠাইতে হয়, তাহলে এই গ্যাসগুলোকে তার অভ্যন্তরীণ শক্তি কি করতে হবে? ব্যয় করতে হবে। তার মানে দেখো, তার অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা একটা সম্পর্ক আছে। ধরে নিলাম আমরা তার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখন পিস্টনটা গ্যাসীয়গুলো উপরে উঠাবে। উপরে বলতে কোন জায়গায় উঠাবে? এই জায়গায়। তাহলে এখান থেকে দেখো তুমি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে কি এই গ্যাসীয় অণুগুলোর কিছু অভ্যন্তরীণ শক্তি আছে। এখন পিস্টনটা উপরে উঠাতে হবে, তাহলে এই গ্যাসীয় অণুগুলা কি করবে? তা অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে পিস্টনটাকে উপরে উঠাবে। তাহলে দেখো, অভ্যন্তরীণ শক্তি কমে গেল। আর অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া বলতে কি? তার তাপমাত্রা কমে যাওয়া। যে কারণে পিস্টনটা যদি এখানে আসে, তার মানে এতটুকু এসে তাপমাত্রা কমে যাবে। এখানে 25 আসছিল, যখন পিস্টনটা এখানে উঠছে তখন তাপমাত্রা আমরা ধরতে পারি কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, এই অবস্থানের এতটুকু জায়গার তাপমাত্রা ছিল 25, যখন পিস্টনটা উপরে উঠছে তার আয়তন বেড়ে গেছে, তার তাপমাত্রা হয়েছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, সেই সাথে তাপমাত্রা কমে গেছে। তার মানে তাপমাত্রা কমে যাওয়া আমরা বলতে পারি সিস্টেম শীতল হয়েছে। সেই ক্ষেত্রে দেখো, পিস্টনটা কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে। তার মানে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে। তার মানে আমার এই যে এটা হলো ডিডব্লিউ পজিটিভ। তাহলে দেখো, সিস্টেম পরিবেশের উপর কাজ করছে, সাথে এর অভ্যন্তরীণ শক্তি কমছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন নেগেটিভ। এখন এইটাকে আবার আমরা ভাবতে পারি এরকমভাবে যে পিস্টনটা কি করলো? আবার আর একটু নিচে আসলো, এই জায়গায় আসলো। দেখো, এতটুকু তাপমাত্রা ছিল কত? 25।
যখন পিস্টনটা নিচে আসবে তার তাপমাত্রা বেড়ে যাবে। তার মানে এতটুকু জায়গায় গ্যাসীয় অনুসময়ের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। তাপমাত্রা বাড়া বলতে কি বোঝানো হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া। আর অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া বলতে কি বোঝানো হচ্ছে? ডিউ পজিটিভ। তার মানে আমার এখানে ডিউটা পজিটিভ। তাহলে দেখো ডিউ যদি পজিটিভ হয় ডিডাব্লিউ মান হবে কি? নেগেটিভ। এখন ডিডাব্লিউ নেগেটিভ কীভাবে হচ্ছে দেখো, পিস্টনটা এখানে ছিল, পিস্টনটা কী করছে? নিচে নেমে আসছে। তার মানে পরিবেশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করছে। আর পরিবেশ যখন সিস্টেমের উপর কার্য সম্পাদন করে তখন ডিডাব্লিউ নেগেটিভ। এখানে থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এখানে সংকোচন করছে। কি সংকোচন করছে? রুদ্ধতাপীয় সংকোচন করছে। আর রুদ্ধতাপীয় সংকোচন ঘটলে আগে যে তাপমাত্রা ছিল 25, এখানে তাপমাত্রা অবশ্য 27 28 এরকম। তাহলে দেখো আগে ছিল এতটুকু, যখন এতটুকু হয়েছে তখন কি তাপমাত্রা বেড়ে গেছে, তার মানে সিস্টেমটা গরম হয়েছে। এই হলো আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রগুলো আছে আমাদের সেটার ব্যাখ্যা। আশা করি আমাদের এই ব্যাখ্যা নিয়ে আর কার কোনো প্রবলেম থাকবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কৃতকাজ লিখতে পারি ডব্লিউ ইকুয়াল এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমার কৃতকাজ হচ্ছে কত? ডব্লিউ ইকুয়াল এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তো এখানে এনটা কি আমরা জানি? এনটা হচ্ছে হলো আমাদের মোল সংখ্যা। তাহলে আমরা এন ইকুয়াল লিখতে পারি কি? লিখতে পারি স্মল এম বা হলো ক্যাপিটাল এম। স্মল এমটা আবার কি? স্মল এমটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর বা হলো আমার আণবিক ভর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এখান থেকে আমরা দেখলাম যে মাঝে মধ্যে আমাদের মোল সংখ্যা দেওয়া থাকে না, সেই মোল সংখ্যা বের করার একটা প্রসিডিওর আছে, সেটা হলো এন ইকুয়াল কত? এম বাই ক্যাপিটাল এম। আর স্মল এম হচ্ছে হলো গ্রামে প্রকাশিত ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে হলো আণবিক ভর। সেটা কেমন আমরা একটু দেখি। ধরে নাও 16 গ্রাম কি আছে? আমার অক্সিজেন আছে। তাহলে দেখো 16 গ্রাম, এই 16 গ্রাম বলতে কি বোঝাচ্ছি আমরা? গ্রামে প্রকাশিত। তাহলে আমি এখানে দিতে পারি 16। আর অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32। তার মানে আমার মোল সংখ্যা হচ্ছে 0.5। দেখো আমি কি কত সহজেই মোল সংখ্যাটা বের করলাম। এই মোল সংখ্যাটা বের করার আর একটা প্রসিডিওর আছে, সেটা দেখো। এন ইকুয়াল আমরা লিখতে পারি এন বাই এন এ। এন ইকুয়াল এন বাই এন এ। এনটা কি? গ্যাসে পরমাণুর সংখ্যা। গ্যাসে পরমাণুর সংখ্যা। আর এনেটা হচ্ছে হলো আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। আমাদের এই দুইটাটা আমি খেয়াল রাখতে হবে, যেটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারেও এগুলো কাজে লাগবে। আবার ফিজিক্সের যে তাপগতিবিদ্যার চ্যাপ্টার যেটা আমরা দেখতেছি, সূত্র সময় আলাপ আলোচনা করতেছি, সেগুলোর ভিতরে কাজে লাগবে। আবার কেমিস্ট্রিতেও কাজে লাগে। আশা করি তোমরা এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। তাহলে এখানে থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে মোল সংখ্যা বের করার প্রসিডিওর দেখলাম। আর কিছুদিন আগে দেখছি আমরা যে এরকম একটা কন্ডিশন ছিল আমাদের, যে এই কন্ডিশনের তাপমাত্রা T1, এটা যদি এই পিস্টনটা যদি আবার উপরে যায় তখন এই কন্ডিশনের তাপমাত্রা হবে কত? আমার T2। তাহলে আমার T1 মাইনাস T2। এখন আসো আবার গামাটা। গামাটা কি? গামাটা হচ্ছে গামা ইকুয়াল আমরা বলতে পারি সিপি বাই সিবি। গামা ইকুয়াল সিপি বাই সিবি। সিবি আর সিবি কি আমরা কিছুক্ষণ পরই জানবো। তো আমরা গামার মান একটু লিখতে পারি যে গামার মান কোন ক্ষেত্রে কি হয়। গামার মান একটা মান আছে 1.67, আর একটা মান আছে হলো 1.41, আর একটা মান আছে 1.33। এটা কখন? যখন এক পারমাণবিক, এটা হলো আমার দ্বিপারমাণবিক, এটা হচ্ছে আমার বহু পারমাণবিক। গামার মানগুলো একটু খেয়াল রাখতে হবে। তোমাকে অক্সিজেন কথা যদি বলা হয় তাহলে গামার মান কত হবে? 1.41। যদি হিলিয়ামের কথা বলা হয় 1.67। যদি কার্বন ডাইঅক্সাইডের কথা বলা হয় 1.33। এখন আমরা
আপেক্ষিক তাপের সূত্র নিয়ে আমরা একটু কথা বলবো। আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল ডিকিউ বাই এম ডিটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপেক্ষিক তাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, এস ইকুয়াল ডিকিউ বাই এম ডিটি। তাহলে আমার তাপের একক কি? জুল, আর এম এর একক কেজি, আর তাপমাত্রা পরিবর্তন কেলভিন। তার মানে আমার আসছে জুল পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। যদি আমি পানির আপেক্ষিক তাপ লিখি, পানির আপেক্ষিক তাপ সেটা হচ্ছিল আমার 4200 জুল পার কেজি পার কেলভিন। যদি আমি লিখি বরফের আপেক্ষিক তাপ সেটা হবে আমার 2100 জুল পার কেজি পার কেলভিন। যদি আমি লিখি জলীয় বাষ্পের সেটা হবে আমার 2000 জুল পার কেজি পার কেলভিন। আমাদের এই মানগুলো একটু খেয়াল রাখা লাগবে যে আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন, জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ 2000 জুল পার কেজি পার কেলভিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমার যে কথাটা খেয়াল রাখা লাগবে, আপেক্ষিক তাপ কঠিন আর তরলের ক্ষেত্রে একটি, কঠিন আর তরলের ক্ষেত্রে একটি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দুইটি। এটা কেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কঠিনের ক্ষেত্রে কেন? যদি তাপমাত্রা বাড়াও কঠিন পদার্থের চাপ আর আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। ঠিক তরল পদার্থের ক্ষেত্রেও যদি তাপমাত্রা বাড়াও তাহলে চাপ আর আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। যে কারণে বলা হয় গ্যাসের ক্ষেত্রে কয়টা আপেক্ষিক তাপ থাকবে? দুইটা। একটা হলো চাপ কনস্ট্যান্ট রাখতে হবে, সিপি ইকুয়াল ডিকিউ বাই এন ডিটি, আর একটা হলো সিবি ইকুয়াল ডিকিউ বাই এন ডিটি। এটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা হলো সরবরাহকৃত তাপশক্তি, মোল সংখ্যা, তাপমাত্রা পরিবর্তন একই রকম, আর এককগুলো আমাদের একই হবে। আমরা একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে একটা সমীকরণ প্রতিপাদন জানি আমরা, সিপি মাইনাস সিবি ইকুয়াল কত জানি আমরা? আর। আমাদের এই সমীকরণটা লাগবে যে সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর। উভয় পক্ষকে আমি সিবি দ্বারা ভাগ করুন। কি দ্বারা ভাগ করুন? সিবি দ্বারা। তাহলে আমি লিখলাম সিপি বাই সিবি মাইনাস সিবি বাই সিবি ইকুয়াল আর বাই সিবি। আমরা এটা একটা সমীকরণ জানি, সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর। উভয় পক্ষকে আমি সিবি দ্বারা ভাগ করছি। তাহলে দেখো সিপি বাই সিবি মানে কি? গামা। এটা তোমাকে একটু খেয়াল রাখা লাগবে যে গামা ইকুয়াল সিপি বাই সিবি। এখান থেকে এটা কাটা যায়, কত থাকে আমার? 1 ইকুয়াল আমার থাকতেছে আর বাই সিবি। তাহলে দেখো সিবি ইকুয়াল কত পাচ্ছি আমরা? আর বাই গামা মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে যে সিবি ইকুয়াল কত? আর বাই গামা মাইনাস 1। আরেকটা সূত্র আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিকিউ ইকুয়াল সিবি ডিটি। আমাদের এটাও খেয়াল রাখতে হবে। এটা কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই। দেখো সিবি ইকুয়াল আমরা জানি ডিকিউ বাই এন ডিটি। এখন মোল সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তাহলে আমি লিখতে পারি সিবি ইকুয়াল ডিকিউ বাই ডিটি। এখানে থেকে আবার আমি লিখতে পারি ডিকিউ ইকুয়াল সিবি ডিটি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করছি? আয়তনটাকে কি করছি? কনস্ট্যান্ট। এটা কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আয়তন যদি পরিবর্তন না হয় তাহলে একটা সিস্টেমের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখি। এটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার আছে। এখন এই আয়তনটা যদি কোনো মতে পরিবর্তন না হয়, তুমি বাইরে থেকে একে তাপ শক্তি সরবরাহ করলা, তাহলে দেখো পিস্টনটা উপরেও যাবে না, পিস্টনটা নিচেও যাবে না। তার মানে যে জায়গায় আছে সেখানে ফিক্সড।
তার মানে এ কি কোনো কাজ করবে বা এর আয়তনে কি কোনো পরিবর্তন হবে? হবে না। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিডাব্লিউ ইকুয়াল কত? 0। এখানে যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা খাটাই আমি, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে আমরা দেখলাম আয়তনের যদি পরিবর্তন না ঘটে তাহলে আমার কাজের পরিমাণ হয় 0। তাহলে সেই ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ মান কত? 0। তাহলে সরবরাহকৃত তাপের টোটালটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয়িত হচ্ছে। সরবরাহকৃত তাপের পুরাটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় করতেছে। সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ডিইউ ইকুয়াল সিবিডিটি। আমাদের তাপগতিবিদ্যার চ্যাপ্টারের ভিতর ভালো করতে হলে এই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সূত্র দেখার চেষ্টা করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া 1 নম্বর সূত্র হচ্ছে হলো আমাদের পিবি গামা ইকুয়াল ধ্রুবক। তারপরে আরেকটা সূত্র আছে আমাদের টিবি গামা মাইনাস ইকুয়াল ধ্রুবক। আরেকটা সূত্র আছে আমাদের টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল কত? ধ্রুবক। এই তিনটা সূত্রে আমাদের খেয়াল রাখতে হবে। যদি বলা হয় সমষ্ণ প্রক্রিয়া কোনটা খাটে, সমষ্ণ প্রক্রিয়া খাটে হলো আমার P1 V1 বা পিবি ইকুয়াল কত? ধ্রুবক। এটাই শুধু সমষ্ণ প্রক্রিয়া, আর বাকি এই সমীকরণগুলো হলো আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখন আসো আমরা গামা নিয়ে একটু কথা বলি, যে গামাটার পরিবর্তন কিভাবে হয়। গামা হচ্ছে হলো আমাদের সিপি বাই সিবি, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তন আপেক্ষিক তাপের অনুপাতটাই হচ্ছে কি আমার গামা। এখন আমরা এক পারমাণবিকের ক্ষেত্রে একটু দেখি। এক পারমাণবিক কোনগুলা? হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হলো আমার এক পারমাণবিক। তাহলে সেই অপশনের ভিতর সিবি ইকুয়াল 3/2 আর, এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউর সময় আসে, খেয়াল রাখা লাগবে। এখন আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর। তাহলে দেখো সিপি ইকুয়াল লিখতে পারি আমি সিবি যোগ আর, সিপির পরিবর্তে কত লিখতে পারি আমি? 3/2 আর যোগ হলো আর। তাহলে আমার এখানে কত আসতেছে? 5/2 আর। সিবি ইকুয়াল 3/2 আর সিপি ইকুয়াল 5/2 আর। এটা হলো ফার্স্ট পেপারের 10ম অধ্যায়ের শক্তির সমবিভাজন নীতির উপর স্বাধীনতার মাত্রা আছে, সেই স্বাধীনতার মাত্রা থেকে আমরা এটা জানি। সিপি ইকুয়াল 3/2 আর আমরা সমীকরণ জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর। তাহলে সিপি ইকুয়াল সিবি প্লাস আর, সিবি এর মান বসে এখানে বসানো হয়েছে, সিপি ইকুয়াল কত পেলাম? 5/2 আর। তাহলে দেখো এক পারমাণবিক ক্ষেত্রে গামার মান কত আসে? উপরে জানি আমরা সিপি, নিচে জানি আমরা সিবি। তাহলে সিপি এর মান কত পাইছি আমি? 5/2 আর। তাহলে উপরে লিখলাম আমি 5/2 আর। সিবি এর মান কত পাইলাম আমি? এটা 3/2 আর। তাহলে দেখো আর কাটা যায়, 2 কাটা যায়, তাহলে আমার থাকে কত? 5/3। এখন ওই 5/3 তুমি ক্যালকুলেশন করলে পাবা 1.67। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, আর্গন এইসব ক্ষেত্রে গামার মান হবে 1.67। এটা তোমাকে নিজে থেকেই মনে রাখতে হবে। তুমি সৃজনশীল বলো, এমসিকিউ বলো বা অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এখন আমরা যেটা বের করব সেটা হলো দ্বিপারমাণবিক গ্যাস কেমন হতে পারে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। সেই ক্ষেত্রে আমরা সিবি এর মান পাই 5/2 আর। এখন আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর। তাহলে সিপি ইকুয়াল কত? সিবি যোগ আর। সিবি এর মান কত পেলাম আমি? 5/2 আর, সাথে কত আছে আমার? আর। তাহলে আমার ক্যালকুলেশন করলে আসতেছে 7/2 আর। তাহলে দেখো এখানে গামা ইকুয়াল আমি জানি সিপি বাই সিবি, সিপি এর মান জানি কত আমি? 7/2 আর, 7/2 আর। সিবি এর মান জানি 5/2 আর, 5/2 আর। তাহলে এটা কাটলাম, 2 কাটলাম, তাহলে আমার ক্যালকুলেশন করলে থাকে হলো 7/5 আর 7কে 5 দ্বারা ভাগ করলে কত আসবে আমার? 1.41। আমাদের এই মানটা খেয়াল রাখতে হবে। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এগুলো কি গ্যাস?
দ্বিপারমাণবিক গ্যাস, সেই ক্ষেত্রে গামার মান হবে 1.41। এখন আমি বহুপারমাণবিকের কথা ভাবি, বহুপারমাণবিক, তাহলে সেক্ষেত্রে দেখো কী হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ওজোন হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, আমার ওটা হতে পারে। সেই ক্ষেত্রে সিবি এর মান আসলে আমাদের 3R। সিবি এর মান কত আসবে? 3R। তাহলে সিপি ইকুয়াল সিপি প্লাস আর, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 3R। তাহলে এই মানটা আমার কত আসছে? 4R। তার মানে বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা সিপি ইকুয়াল 4R, সিপি ইকুয়াল কত? 3R। এই জায়গায় আমরা এখন মানটা বসিয়ে দিব। সিপি এর মান কত? 4R/4R, আর সিবি এর মান কত? 3R। আর কাটলাম, তাহলে আমার থাকে 4/3, মান আসবে 1.33। আমাদের বহুপারমাণবিক গ্যাস যেটা আমরা দেখে বুঝতেছি কার্বন ডাইঅক্সাইড, ওজোন, অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে গামার মান কত আসবে? 1.33। আমাদের এই মানগুলো একটু খেয়াল রাখা লাগবে। এখন আসো আমরা তাপ ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিনের ভিতর আমাদের কেমন হয়? এটা হলো আমার T1, এটা হচ্ছে আমার T2। T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, আর T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। এটার তাপমাত্রা অনেক উচ্চ, এটার তাপমাত্রা হলো অনেক নিম্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, T1 হচ্ছে তাপ গ্রাহকের তাপ উৎসের তাপমাত্রা, T2 হলো তাপ গ্রাহকের তাপমাত্রা। T1 এর মান অনেক বেশি, T2 এর মান অনেক কম। তবে এখানে তাপের আদান প্রদানে এই তাপমাত্রা T1 এর তাপমাত্রা পরিবর্তন হবে না, এবং কি তাপের আদান প্রদানে T2 এর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তো তুমি ধরো এখানে একটা ইঞ্জিন আছে, তো এই ইঞ্জিনটা করবে কি, এটার সাথে স্পর্শে যাবে। স্পর্শে যাওয়ার সাথে সাথে এই ইঞ্জিনটা যখন এখানে যাবে, এখান থেকে Q1 পরিমাণ কি করবে? তাপ শোষণ করবে। এটাকে যদি আমরা ভালো করে আঁকি, দেখো তুমি কিভাবে আমরা আঁকতে পারি। তাহলে এই মাঝখানে একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিনটা যখন এটা যে T1 এর সংস্পর্শে যায়, সেখান থেকে তাপ গ্রহণ করে কি পরিমাণ? Q1 পরিমাণ। সেই Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করলো, সেই ইঞ্জিনটার আর একটা কাজ করে, সেই Q1 তাপ থেকে আবার W পরিমাণ কাজে পরিণত করে। অর্থাৎ ওই Q1 তাপ শক্তি থেকে কিছু পরিমাণ কি করে? W পরিমাণ কাজে রূপান্তরিত করে। W পরিমাণ কাজে রূপান্তরিত করতে যায় এই ইঞ্জিনটার তাপমাত্রা T1 এর সমান হয়। তাহলে দেখো T1 এর যদি সমান কোনো কিছু এখানে যায়, তাহলে কি সে তাপ শোষণ করতে পারবে? পারবে না। তার মানে ইঞ্জিনটা অচল হয়ে গেল। তাহলে আমার ইঞ্জিন থেকে অনবরত কাজ করতে হলে কি করতে হবে? এই যে ইঞ্জিনটা এখানে গেছিল, Q1 পরিমাণ তাপ শোষণ করছে, W পরিমাণ কাজ, Q1 তাপ থেকে W পরিমাণ কাজে পরিণত করছে, এবং কি বাকি যে তাপের কারণে সে T1 তাপমাত্রার সমান হয়েছে। তাহলে এখন কি হতে হবে? তাকে শীতল হতে হবে। সে করবে কি? এখানে আসবে, এখানে এসে তাপটাকে কি করবে? বর্জন করবে। বর্জন করে সে ঠান্ডা হবে, আবার উপরে যাবে, উপরে যায় আবার Q1 পরিমাণ তাপ শোষণ করবে। সেই তাপে থেকে কিছু পরিমাণ কাজে পরিণত করবে। এই কাজে পরিণত করতে যায় তার ওই ইঞ্জিনটার তাপমাত্রা T1 এর সমান হবে। T1 এর সমান হলে তাকে কি করতে হবে? ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার জন্য সে নিচে আসবে, এখানে এসে তাপ বর্জন করে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর সে আবার যাবে। তার মানে ধারাটা অনবরত এভাবে চলতেই থাকবে। তার মানে দেখো ইঞ্জিনটা T1 তাপমাত্রা থেকে Q1 পরিমাণ তাপ শোষণ করলো, W পরিমাণ কাজ করলো তাপে থেকে, তাহলে কি পরিমাণ তাপ বর্জন করলো? Q2। তাহলে কাজের পরিমাণ হতে পারে কত আমার? Q1 - Q2। মানেটা কি? Q1 পরিমাণ তাপ শোষণ করতেছে, বর্জন করতেছে কি পরিমাণ? Q2। এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স, সেটাই আসলে সে কাজে পরিণত করতেছে। তাহলে আমরা W ইকুয়াল কত পাইলাম? Q1 - Q2। এখন আমরা দক্ষতা নিয়ে একটু আলাপ আলোচনা করব। দক্ষতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা। ইটা ইকুয়াল কার্যে পরিণত শক্তি বা হলো মোট প্রদত্ত শক্তি। দেখো
দক্ষতাটাকে আমরা এইভাবে ধরি যে একটা শক্তি তুমি যেটুকু দিছো আর ওই শক্তি থেকে কতটুকু কাজ পাইছো, এই দুইটার অনুপাতকে আমরা দক্ষতা বলি। কার্যে রূপান্তরিত শক্তি, পরিণত শক্তি, মোট প্রদত্ত শক্তি, এই দুইটার অনুপাতই হচ্ছে আমার দক্ষতা। তাহলে কাজে পরিণত শক্তি হচ্ছে কোনটা আমার? ডব্লিউ। তাহলে আমি লিখতে পারি ডব্লিউ। মোট প্রদত্ত শক্তি কোনটা আমার? ইঞ্জিনে Q1। তাহলে আমি লিখতে পারি Q1। আর ডব্লিউ কাল কত পাইলাম? Q1 মাইনাস Q2। তাহলে আমি লিখি Q1 মাইনাস Q2, নিচে আসছে কত? Q1। তাহলে আমি লিখলাম এটা। দক্ষতাকে কি দ্বারা প্রকাশ করে? শতকরায়। তাহলে আমি লিখলাম কত? 100%। তাহলে দেখো এখানে থেকে আমরা ইটা ইকুয়াল কি পাইলাম? 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কত? 100%। তার মানে এখন আমরা খুব সহজে দক্ষতা বের করতে পারবো। তো এখানে থেকে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে Q1টা কি? গৃহীত তাপ। Q1টা হচ্ছে গৃহীত তাপ, আর Qটা হচ্ছে কি আমাদের? বর্জিত তাপ। Q2টা হচ্ছে কি আমাদের? বর্জিত তাপ।